ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব গ্রামার অ্যানালিসিস অফ আ টেক্সট। অফ হুইচ টেক্সট, যেটা আমরা আগের ভিডিওতে পড়েছি, দ্য বুক অফ নেচার, একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ। যারা গ্রামার বুঝতে ভয় পাও, আজকের ক্লাসের পর তাদের অনেকটা সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে প্যাসেজ থেকে টেন্স, ক্লজ, ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ এগুলোকে ইজিলি আইডেন্টিফাই করতে হয়। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলো শুরু করি। যে প্রথম লাইনটি খাতার মধ্যে লিখে নিয়েছি এবং এটিকে সাবো মেইন ক্লজে ভাগ করে আলাদা করে লিখেছি। কিন্তু সাবো মেইন ক্লজ ভাগ করে আলাদা করে বোঝার আগে আমরা আগে জানবো মেইন ক্লজ কাকে বলে। মেইন ক্লজ হচ্ছে বাক্যের সেই অংশ যা সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, এবং সাবক্লজ হচ্ছে বাক্যের সেই অংশ যা সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। সাবক্লজকে সবসময় মেইন ক্লজের উপরে নির্ভর করতে হয় বাক্যের অর্থ প্রকাশ করবার জন্য। এবং সাবক্লজ চেনবার একটি উপায় হচ্ছে সাবক্লজ সবসময় when, who, if, although, since, which, that এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এবার চলো আমরা টেক্সটের প্রথম লাইনটি পড়ে জেনে নিই যে কীভাবে এটি সাবক্লজ হলো। দেখো, when you and I are together, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকি। ঠিক আছে, এতটুকু কথা, এতটুকু বাক্যের অংশ অর্থ যদি আমরা বলি, তাহলে আমাদের মনে হচ্ছে যেন আরও কিছু বলবার বাকি রয়ে গেল। তো সেই জন্য এই যে লাইনটি, প্রথম সেন্টেন্সটি, এটি কিন্তু সম্পূর্ণভাবে বাক্যের অর্থ প্রকাশ করলো না, তাই এটি এখানে সাবক্লজ। এবং বাকি যে অংশটি পড়ে রইল, ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এই অংশটি পড়লে বাংলা অর্থ করলে দাঁড়ায় যে তুমি প্রায়ই আমাকে প্রশ্ন করতে বিভিন্ন জিনিস নিয়ে এবং আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতাম। এটি কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। এটার অর্থ শোনবার পরে এরকম মনে হচ্ছে না যে আরও কিছু বলবার বাকি রয়ে গেছে। সেই জন্য এটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবার জন্য এই অংশটি হয়ে গেল মেইন ক্লজের অংশ। এই লাইনটি আমরা লিখে নিয়েছি, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এটি সাবক্লজের অংশ হলো নাও দ্যাট অংশ থেকে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, এতটুকু অংশ সাবক্লজের অংশ গেল। এখানে নাও দ্যাট এই কথাটি বিকজের মতো কাজ করছে। এই কনজাংশনটি বিকজ মানে কারণ, এটির অর্থ যদি আমরা বাংলাতে ট্রান্সলেশন করি তাহলে দেখো অর্থটি সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না। যে কারণ তুমি মুসৌরিতে রয়েছো, আমি এলাহাবাদে রয়েছি, তাহলে পাঠকদের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কী কারণ। সেই জন্য এটি সাবক্লজের অংশে বসলো। আর মেইন ক্লজ এখানে পরবর্তী অংশটি, বাক্যের পরবর্তী অংশটি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, এটি মেইন ক্লজের অংশে চলে যাবে। এই অংশটি পড়বার পর পাঠকের মনে কোনো প্রশ্ন থাকছে না, যেমনটি সাবক্লজের ক্ষেত্রে হয়েছিল, তাই এটি মেইন ক্লজের অংশ গেল। এবার চলো এই মেইন ক্লজটিকে আমরা ভয়েস চেঞ্জ করে দেখাই। মেইন ক্লজের এই অংশটিতে উই, এটি সাবজেক্ট, ক্যান নট হ্যাভ এটি ভার্ব, এবং দিস টক্স এই অংশটি অবজেক্ট। এবার অবজেক্টের অংশটি সাবজেক্টে আসবে, প্রথম অংশে আসবে। দিস টক্স এটি হয়ে গেল দিস টক্স, ক্যান নট হ্যাভটা হয়ে গেল ক্যান নট বি হ্যাড, হ্যাভের থার্ড ফর্ম আমরা জানি হ্যাড, এবং উইটাকে আমরা বাই আস এটি দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করলাম। এবার টেক্সটের তৃতীয় লাইনটি আমরা খাতার মধ্যে লিখে নিয়েছি, আই এম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আর আর্ট অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া অংশটি পুরোটাই মেইন ক্লজ, এবং সাবক্লজ আমরা চেনবার একটু উপায় পেয়েছিলাম প্রথম সেন্টেন্সে, সেটি হচ্ছে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা কিন্তু সাবক্লজকে চিনব। ঠিক আছে, কিন্তু এই অংশটি হুইচ ইট ইজ ডিভাইডেড, কি বিভক্ত হয়েছে? কান্ট্রিজগুলো মানে দেশগুলো, ছোট বা বড় দেশগুলো বিভক্ত হয়েছে। তাহলে কান্ট্রিজ হচ্ছে তোমার এখানে নাউন, নাউনকে যে অংশটি বর্ণনা করবে সেই অংশটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাই এক্ষেত্রে এটিকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন না বলে এটিকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে যে অংশটি শুরু হয়েছে, এই অংশটিকে আমরা রিলেটিভ ক্লজ বলবো, সাবক্লজ না বলে। এবং বাকি যে অংশটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ঘিরে রেখেছি এটিকে আমরা মেইন ক্লজ বলবো, যা সম্পূর্ণ স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করছে। এবং এই সাবক্লজের অংশটি মানে রিলেটিভ ক্লজের অংশটি, এটি কিন্তু মেইন ক্লজের ওপর নির্ভর করছে অর্থ প্রকাশ করবার জন্য। এবার চলো প্যাসেজের চতুর্থ লাইনটি আমরা খাতার মধ্যে লিখে নিয়েছি অলরেডি, ইউ হ্যাভ রিড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে ইউ সাবজেক্ট, তারপরে দেখো হ্যাভ বসেছে, এবং হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম রেড বসেছে। তো আমরা জানি সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এবং হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই পুরো বাক্যটি, সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার এটিকে আমরা সুন্দরভাবে ভয়েস চেঞ্জ করে নিই। এবার চলো আমরা পুরো বাক্যটির যেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেটি প্যাসিভ ফর্মে ভয়েস চেঞ্জ প্যাসিভ ফর্মে করে নিই। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আলাদাভাবে চিহ্নিত করাই রয়েছে। এবার প্যাসিভের
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভের যে কোনো একটি, তারপরে বিন এবং সবশেষে মেইন ভার্বের থার্ড ফর্ম। এবার এখানে যে অবজেক্ট অংশটি রয়েছে সেটি প্যাসিভ করলে কিন্তু সাবজেক্ট অংশে বসে, তাই আমরা সাবজেক্ট অংশে এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এটি লিখলাম। এরপরে যেহেতু আমাদের সাবজেক্টটি সিঙ্গুলারে রয়েছে তাই পারফেক্ট টেন্স অনুযায়ী সিঙ্গুলার ভার্ব হ্যাজ বসালাম, এরপরে নিয়ম অনুযায়ী বিন বসিয়েছি, তারপরে মেইন ভার্ব যেহেতু আমাদের এখানে রিড তাই রিডের থার্ড ফর্ম রেড আমরা লিখেছি, এবং সব শেষে এই যে সাবজেক্ট অংশটি সেটিকে বাই দিয়ে অবজেক্ট অংশে বসিয়েছি। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ফর্ম করলাম। এবার চলো 5th নাম্বার সেন্টেন্সে, বাট ইংল্যান্ড ইজ অনলি লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস। আজকে আমরা এই বাক্যটি নিয়ে দেখব এবং সেটা কিভাবে দুটো মেন ক্লজে আছে সেটা বোঝারও চেষ্টা করব। ধরে নাও এখানে ইংল্যান্ড এবং ইন্ডিয়া হলো মূল বিষয় বা সাবজেক্ট। এবার প্রথম মেন ক্লজকে আমরা চিহ্নিত করব। ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, প্রথম মেন ক্লজে 1 নম্বর দিয়ে লিখেছি ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড। এই পূর্ণ সেন্টেন্সটি কিন্তু একটি পূর্ণ বাক্য হিসেবে দাঁড়াতে পারছে, অর্থাৎ এটি মেন ক্লজ, অর্থাৎ এই বাক্যটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তো মেন ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেই কারণে এটিকে আমরা মেন ক্লজ বলি। এবার ক্লজের দ্বিতীয় অংশে চলে যাই, যেহেতু ইন্ডিয়াকে আমরা দ্বিতীয় সাবজেক্ট হিসেবে ধরেছি তাই ইন্ডিয়া ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। এখানে সাবজেক্ট ইন্ডিয়া এবং ভার্ব ইজ এটিও একা একা একটি ক্লজ তৈরি করতে পারছে, কারণ এখানে এটি সম্পূর্ণভাবে একটি স্বাধীন অর্থ প্রকাশ করছে। কিন্তু তোমরা হয়তো বলবে এখানে আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি দো আ বিগ কান্ট্রি, এটিকে কেন আমি আলাদা করেছি, কারণ ইন্ডিয়ার সম্বন্ধে দো আ বিগ কান্ট্রি এই অংশটি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যেহেতু অতিরিক্ত তথ্য দিচ্ছে তাই এটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এবং দেখো সাবঅর্ডিনেট ক্লজটি একটি কনজাংশন দ্বারাও যুক্ত হয়েছে, তাই এটিকে আমরা সাব ক্লজের জায়গায় লিখেছি। সাব ক্লজ আমরা কাদেরকে বলবো? সাব ক্লজগুলো সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা শুরু হবে এবং সাব ক্লজ কখনো একা একা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। সাব ক্লজ মেইন ক্লজের সঙ্গেই থাকে, মেইন ক্লজকে কখনো এরা ভাঙে না, কিন্তু সাব ক্লজগুলো কী করে, মেইন ক্লজের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন বা তথ্য দেয়। তো এখানে প্রথম অংশটিতে দেখো, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, তাহলে ইফ হচ্ছে, ইফ কথার বাংলা ট্রান্সলেশন করলে দাঁড়ায় যদি। তো যদি এটি শর্ত বোঝাচ্ছে, তাহলে শর্ত দিয়ে শুরু হয়েছে, তার মানে এই অংশটি যে মেইন ক্লজ আমরা পাবো বাক্যের পরবর্তী অংশগুলোতে, সে মেইন ক্লজের ওপরে এটি কিন্তু নির্ভরশীল এবং এটি একা একা পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাই পুরো অংশটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার চলো আমরা দেখে নিই মেইন ক্লজের মধ্যে লুকিয়ে থাকা সাব ক্লজকে আমরা কিভাবে বের করতে পারবো। তার আগে আওয়ার্স, এখানে আমি এটি রেড পেন দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি যে এটি পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন আমরা কাদের বলবো? যে সমস্ত প্রোনাউন নাউনের জায়গায় বসে অধিকার, মালিকানা ইত্যাদি বোঝাবে। এখানে কি বলা হয়েছে? দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, তাহলে হুজ ওয়ার্ল্ড ইজ দিস? তাহলে আনসার আসছে আওয়ার্স, মানে আমাদের। তাহলে পৃথিবীর উপর কাদের অধিকার বা কাদের মালিকানা রয়েছে? আমাদের। তাই এখানে এটি পজেসিভ প্রোনাউন হলো। এবার চলো আমরা পরের বাক্যে যাই। মেইন ক্লজে দেখো 1 এবং 2 নাম্বার দিয়ে আমি দুটো মেইন ক্লজ টুকেছি। এবার আমরা শিখবো যে মেইন ক্লজের মধ্যে লুকিয়ে থাকা সাব ক্লজকে কীভাবে বের করতে হয়। তো এরপরে মেইন ক্লজের অংশ হচ্ছে উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এই অংশটি আমরা তুলে নিলাম। এখানে দেখো উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপলস, আমাদের অবশ্যই ভাবতে হবে সমস্ত দেশের এবং দেশে থাকা মানুষদের কথা। এই অংশটি দেখো পূর্ণ অর্থ প্রকাশ করছে, কিন্তু পরের অংশটি দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এটি কিন্তু মেইন ক্লজের ওপর নির্ভর করে রয়েছে এবং দ্যাট নামক একটি কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, বা বলতে পারো মেইন ক্লজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কোন লোকগুলো, যে লোকগুলো কিনা এই কান্ট্রি বা দেশগুলোতে বসবাস করে। তাই এই যে সাব ক্লজ দ্বারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত অংশটিকে আমরা সাব ক্লজ বলবো। এবার দ্বিতীয় অংশে চলো। দ্বিতীয় অংশে দেখো আমি একটি মেইন ক্লজ নিয়েছি, অ্যান্ড নট মেয়ারলি অফ দ্য লিটল কান্ট্রি ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন। এটি আমরা এখন ব্লু পেন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজের অংশটিকে চিহ্নিত করব। এখানে নট মেয়ারলি অফ দ্য লিটল কান্ট্রি, এটি কিন্তু পূর্ণভাবে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে বাক্যের এতটুকু অংশ, কিন্তু লিটল কান্ট্রির পরে যে অংশটি রয়েছে ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে কান্ট্রির সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কিন্তু ওয়্যার উই মে হ্যাভ বিন বর্ন এই অংশটি, তাই এক্সট্রা তথ্য দেওয়ার অংশটুকুকে আমরা সাবক্লজ বলবো। এবং এটি দেখো একটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে, তাই এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, এই বাক্যটিতে আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত,
এই অংশটি দেখো সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, তাই এই অংশটি হচ্ছে মেইন ক্লজের অংশ। তাই মেইন ক্লজের অংশে আমি আই অ্যাম অ্যাফ্রেড এই বাক্যটি লিখেছি। আই অ্যাম অ্যাফ্রেডের পর একটি দ্যাট, যেটি কিনা আনসেইড বা আন্ডারস্টুড রয়েছে, দ্যাটটি এখানে সেন্টেন্স বা বাক্যটিতে লেখা নেই, কিন্তু এটা বুঝে নিতে হবে। দ্যাটটা এখানে আন্ডারস্টুড রয়েছে। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। দ্যাট দিয়ে শুরু হয় যে অংশটি, এটি সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয়েছে এবং এই বাকি অংশটি, সেন্টেন্সের বাকি অংশটি পূর্ণভাবে অর্থ প্রকাশ করছে না। এবং দেখো আই এম অ্যাফ্রেড এই অংশটি সম্বন্ধে বিস্তারিত তথ্য দিচ্ছে যে আমি কেন ভয় পাচ্ছি, আমি কী বিষয় নিয়ে ভয় পাচ্ছি, যে আমি তোমাকে আমার চিঠিতে এর খুব অল্পই লিখতে পারবো। তাই অতিরিক্ত তথ্য দেওয়া এবং কনজাংশন দ্বারা যুক্ত অংশটিকে আমরা কি বলবো, আমরা বলবো সাবক্লজ। তাই সাবক্লজের অংশে আমরা বাক্যের নেক্সট অংশটি এখানে কিন্তু লিখেছি। এবং এখানে দেখো মাইনের নিচে আন্ডারলাইন করে পজেসিভ প্রোনাউন লেখা আছে। আগের বাক্যে যেমন আমরা বললাম পজেসিভ প্রোনাউন কাকে বলবো, নাউনের অংশে যে প্রোনাউনটি বসবে এবং মালিকানা অধিকার বোঝাবে। হ্যাঁ, এখানে কীভাবে মালিকানা অধিকার বোঝাচ্ছে, যে দিস লেটার্স অফ মাইন, তাহলে হুজ লেটার্স আর দিস, তাহলে আনসার হবে মাইন, মানে আমার। চিঠিগুলো কার, চিঠিগুলো আমার, সেই কারণে চিঠিগুলোর ওপর এখানে বক্তার অধিকার বোঝাচ্ছে, সেই কারণে মাইনটা পজেসিভ প্রোনাউন। এখানে একটি ভয়েস চেঞ্জের অংশ রয়েছে, তো ভয়েস চেঞ্জটিকে আমরা তাড়াতাড়ি ঝটপট করে ফেলি। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, এই অংশটিকে আমরা প্যাসিভে পরিণত করব। তাহলে এটি পুরো অংশটি লিখে নিয়েছি এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট অংশগুলোকে আমরা চিহ্নিত করেছি। আই এখানে সাবজেক্ট, ক্যান টেল এখানে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট, এবং বাকি ইউ এর পরে বাকি যে অংশটি পড়ে রয়েছে এটিকে আমরা আনাদার অবজেক্ট হিসেবে চিহ্নিত করেছি। এরপরে ক্যান টেল, ক্যান মোডাল সবসময় V1 ফর্ম নেয় প্রেজেন্ট টেন্সে, তাহলে মোডালের পরে টেল বসেছে। তো এখানে যে ভার্বটি রয়েছে এই ভার্বটিকে যখন আমরা প্যাসিভ করব তাহলে সেই রুলটি হয় ক্যানের পরে একটি বি ভার্ব বসবে, তারপরে টোল্ড, মানে টেলের ভার্বের থার্ড ফর্ম টোল্ড এখানে প্যাসিভ ফর্মে যখন আমরা চেঞ্জ করব সেন্টেন্সটিকে, এই ভার্ব ফর্মগুলো এখানে বসবে। তাহলে আমরা আনাদার অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েসটি শুরু করি। ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, এটি প্রথমে লিখলাম আনাদার অবজেক্টের পুরো অংশটা, এরপরে ক্যান বসালাম, ক্যানের পরে রুল অনুযায়ী বি ভার্ব বসালাম এবং তারপরে মেইন ভার্ব টেলের থার্ড ফর্ম টোল্ড বসালাম। এরপরে যে অবজেক্টটি রয়ে গেছে ইনডিরেক্ট অবজেক্ট, সেই অবজেক্টটিকে এখানে বসানোর আগে একটা টু বসিয়েছি, কারণ টেল ভার্বটি যখন প্যাসিভ ফর্মে বসবে তখন এটি সবসময় টু নেবে নিজের সঙ্গে। তাহলে টোল্ড টু ইউ, এরপরে আই যে সাবজেক্টটি রয়েছে সেটিকে আমরা বাই দ্বারা অবজেক্টের জায়গায় বসাবো। তাহলে আই যখন অবজেক্টের স্থানে বসবে তখন এটি অবজেক্টের ফর্ম নেবে। তাহলে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এবং বাই মি দ্বারা যুক্ত হয়েছে। এই অংশটি অপশনাল, এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। এবার চলো 8 নম্বর বাক্যে যাই। বাট দ্যাট লিটিল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। এখানে দ্যাট লিটিল হচ্ছে সাবজেক্ট, উইল ইন্টারেস্ট এবং মেক হচ্ছে এখানে ভার্ব। তো দ্যাট লিটিল উইল ইন্টারেস্ট ইউ এবং অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এটি সম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। তাই এই বাক্যটি এখানে মেইন ক্লজ এবং যে অংশটি কমা দ্বারা সেপারেট করা রয়েছে এবং আমরা রেড পেন দিয়ে আন্ডারলাইন করেছি আই হোপ, এই কথাটি কিন্তু আমি আশা করছি, এই কথাটি কিন্তু স্পিকারের এখানে বক্তার ওপিনিয়ন বা ফিলিং জানতে চেয়েছে বা ফিলিং সম্বন্ধে আমাদেরকে বাড়তি ইনফরমেশন দিচ্ছে, তাই বাড়তি ইনফরমেশন দেওয়া অংশটুকু সাবক্লজ হিসেবে এখানে চিহ্নিত করেছি। এবার চলো জেনে নেওয়া যাক মেইন ক্লজটি এখানে কোন টেন্সে রয়েছে। উইল ইন্টারেস্ট, উইল শ্যাল সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্সে বসে, তাই এখানে মেইন ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবার 9 নম্বর সেন্টেন্সে দেখো, ওয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস। এই অংশটিতে ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, তুমি পৃথিবী এবং তার মানুষের গল্প পড়বে মোটা মোটা বইয়ে। এই অংশটা কিন্তু সম্পূর্ণ একদম স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে এবং কোনো অংশের উপর নির্ভরশীল নেই, তাই এই অংশটি হচ্ছে মেইন ক্লজ। এবার দেখো ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, এখানে ওয়েন সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটি এই মেইন ক্লজ সম্বন্ধে আমাদেরকে এক্সট্রা তথ্য দিচ্ছে যে এখানে ব্যক্তিটি কখন মোটা মোটা বই পড়বে পৃথিবী এবং মানুষজন সম্বন্ধে, যখন সে বড় হবে। তাই মেইন ক্লজ সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এবং এটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, তাই এটি সাবক্লজ। এবার চলো দ্বিতীয় যে অংশটিকে আমরা আলাদাভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ভাগ করেছি সেটি সম্বন্ধে বিশ্লেষণ করি। ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। এখানে ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নভেল, তুমি এটিকে আরও বেশি ইন্টারেস্টিং মনে করবে অন্যান্য গল্প এবং উপন্যাসের থেকেও। এই অংশটি দেখো সম্পূর্ণ স্বাধীনভাবে কিন্তু অর্থ প্রকাশ করলো, আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। কিন্তু এই পরের অংশটি দেখো, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি পড়েছো,
এই অংশটি সাবঅর্ডিনেট কনজাংশন প্রথমত এবং দ্বিতীয় সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং দ্বিতীয়ত এটি কিন্তু মেইন ক্লজ সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেই কারণে এটি সাবক্লজ। আজকে এই ভিডিওতে ইউনিট 1-এর 9 নম্বর সেন্টেন্স অবধি গ্রামাটিক্যাল অ্যানালিসিস থাকলেও প্যাসেজের বাকি অংশগুলোর অ্যানালিসিস থাকবে পরের ভিডিওতে।